দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা সবাইকে আসসালামু আলাইকুম। হিসাব বিজ্ঞান অনলাইন ক্লাসটি অনুষ্ঠিত হচ্ছে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের নবম অধ্যায় ব্যয় ও ব্যয়ের শ্রেণীবিভাগের উপরে। আমাদের আজকের পাঠ পরিকল্পনা হলো এই অধ্যায়ে ঢাকা বোর্ড 2017 ও ঢাকা বোর্ড 2019 সালের সৃজনশীল প্রশ্ন সমাধান করা। আমরা প্রথমেই ঢাকা বোর্ড 2017 সালে যে প্রশ্নটি এসেছিল সেই প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথমে আমি তোমাদেরকে প্রশ্নটি পড়ে শোনাচ্ছি। অটোবি কোম্পানি কাঠের বুকসেল প্রস্তুত করে। কোম্পানি বর্তমানে স্থানীয় বাজারে বিক্রয় করার জন্য পণ্য উৎপাদন করলেও ভবিষ্যতে বিদেশে রপ্তানি করার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে। 2016 সালে স্থানীয় বাজারের চাহিদা পূরণের লক্ষ্যে কোম্পানি 50% কার্যমাত্রায় 2000টি বুকসেলফ তৈরি করে। 2016 সালের উৎপাদন সংক্রান্ত ব্যয়সমূহ নিম্নরূপ: কাঠ ও গ্লাস শিট, সাধারণ অফিস খরচ স্থির, কারখানা তত্ত্বাবধায়কের বেতন, বিক্রয় কর্মীর বেতন, অবচয়, কারখানা দালান, অফিস সাপ্লাইস খরচ, কারখানার পরোক্ষ কাঁচামাল, কারখানার মজুরি, বিক্রয় কর্মীর কমিশন, কারখানা উপযোগ খরচ। প্রশ্নটির রিকোয়ারমেন্টগুলো হচ্ছে: ক নম্বরে অটোবি কোম্পানির সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা এককে নির্ণয় করো। খ 2016 সালের পরিবর্তনশীল ব্যয় ও স্থির ব্যয় প্রদর্শনপূর্বক মোট ব্যয় নির্ণয় করো। গ 2017 সালের সর্বোচ্চ ক্ষমতায় উৎপাদন বাড়লে অনুমিত মোট ব্যয় নির্ণয় করো। তো অঙ্কটি শুরু করার পূর্বে আমি তোমাদেরকে এটার প্যাটার্ন সম্পর্কে একটু বুঝিয়ে দিচ্ছি। ব্যয় ও ব্যয় শ্রেণীবিভাগে অধ্যায় থেকে যে সৃজনশীল প্রশ্নগুলো করা হয় তা মূলত যখন আমি থিওরিক্যাল আলোচনা করেছি দেখেছো যে ব্যয় শ্রেণীবিভাগে অনেক প্রকার ব্যয় নিয়ে আলোচনা করেছি। সৃজনশীল প্রশ্নগুলোতে দেখা যাবে যে এখানে কার্যমাত্রা দেওয়া থাকতে পারে এবং বিভিন্ন প্রকার ব্যয়ের তালিকা দেওয়া থাকবে। সেই বিভিন্ন প্রকার ব্যয়ের তালিকা থেকে নির্দিষ্ট কোনো ব্যয়কে ক্লাসিফাই করতে বলবে। যেমন এই প্রশ্নে দেখো প্রায় 10 প্রকার ব্যয়ের তালিকা দেওয়া আছে এবং এখান থেকে তোমাদেরকে কি নির্ণয় করতে হবে? মোট ব্যয় নির্ণয় করতে হবে, যেটার মধ্যে থাকবে পরিবর্তনশীল ব্যয় ও স্থির ব্যয়। তার মানে এই প্রশ্নে পরিবর্তনশীল ব্যয় এবং স্থির ব্যয়ের তালিকা দেওয়া আছে, এখান থেকে এই দুটিকে আলাদা করতে হবে। এভাবে প্রত্যেকটি প্রশ্ন প্রায় প্রণয়ন করা হয়ে থাকে। তো প্রথমে আমরা এই প্রশ্নটি সমাধান করি। নেক্সট যে আরেকটা কোশ্চেন তোমাদেরকে সমাধান করাবো সেটাও দেখে তোমরা বুঝতে পারবে যে অধ্যায় থেকে কী ধরনের প্রশ্ন তৈরি করা হয়। ক নম্বরে আমরা দেখি অটোবি কোম্পানির সর্বোচ্চ উৎপাদন ক্ষমতার একক নির্ণয় করতে হবে। একটি কোম্পানির সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা বলতে বোঝায় 100%-এ কত, অর্থাৎ সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা বলতে বোঝাবে 100%। তো তোমরা এই প্রশ্নে ভালো মতো লক্ষ্য করো, এখানে দেওয়া আছে 50% কার্যমাত্রায় 2000টি বুকসেলফ তৈরি করে। তো আমরা ঐকিক নিয়মে বের করতে পারি যে 50% কার্যমাত্রায় যদি 2000টি বুকসেলফ তৈরি হয় তাহলে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা মানে 100% কার্যমাত্রায় কয়টি বুকসেলফ তৈরি করা যাবে। তো সেই হিসেবে আমরা এটা সমাধান করব। অটোবি কোম্পানির সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা 50-এ 2000, তাহলে 100-তে কত? 4000 একক। এখন খ নাম্বারে আমাদের বের করতে হবে মোট ব্যয় নির্ণয় করো। তো মোট ব্যয় নির্ণয় করার পূর্বে পরিবর্তনশীল ব্যয় এবং স্থির ব্যয়গুলো আলাদা করতে হবে। আমি একটু পরিবর্তনশীল ব্যয় সম্পর্কে তোমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি যে পরিবর্তনশীল ব্যয়টা কি? উৎপাদনের যে এককগুলো উৎপাদন এককের যে পরিমাণে হ্রাস বৃদ্ধি ঘটে, কমে বা বাড়ে, সেটার সাথে সাথে যে ব্যয়গুলো আনুপাতিক হারে পরিবর্তিত হয় সেটাই হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। আর এই ব্যয়ের বিশেষ দুইটি বৈশিষ্ট্য কি? এটার একক প্রতি স্থির থাকে আর মোট ব্যয়টা পরিবর্তনশীল হয়। এখন আমরা দেখি আমাদের সৃজনশীল প্রশ্নে কি কি পরিবর্তনশীল ব্যয় দেওয়া আছে। এই প্রশ্নটি খুবই সহজ। এখানে দেখো যেগুলো একক প্রতি দেওয়া আছে, একক প্রতি টাকা দেওয়া আছে, এগুলোই মূলত পরিবর্তনশীল ব্যয়।
তো সব সময় যে একক প্রতি দেওয়া থাকবে আর আমরা বুঝে যাব এটা পরিবর্তনশীল ব্যয় তা নয়, আমাদেরকে ব্যয়ের ধরন দেখে বুঝতে হবে। যেমন কাঠ ও গ্লাস শিট, এরপর আছে কারখানার পরোক্ষ কাঁচামাল, কারখানার মজুরি, বিক্রয় কর্মীর কমিশন, এগুলো হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। কিভাবে? যে 2000টি বুকশপ তৈরি করতে গেলে আমার যে পরিমাণ কাঠ ও গ্লাস লাগবে, যে পরিমাণ মজুরি খরচ যাবে, যে পরিমাণ বিক্রয় কর্মীকে কমিশন দিতে হবে, সেটা কিন্তু যদি 1000টি বুকশেলফ তৈরি করি তাহলে সে পরিমাণ লাগছে না, বা 2000-এর বেশি যদি আমরা তৈরি করি তাহলেও সে পরিমাণ লাগছে না। তাহলে কি এই ব্যয়গুলো কার্যমাত্রার হ্রাসবৃদ্ধির সাথে সাথে কি ওরাও হ্রাসবৃদ্ধি ঘটছে, পরিবর্তিত হচ্ছে, সেই সাপেক্ষে এই ব্যয়গুলো হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। আমরা একটা ছক করে নিলাম 2টি টাকার ঘর দিয়ে এবং হেডিং দিলাম 2016 সালের মোট ব্যয় নির্ণয়। পরিবর্তনশীল ব্যয় কি কি পাচ্ছি? 2000 এককে আমরা বের করব, যেহেতু বর্তমানে অঙ্কটি 2000 এককে সব তথ্য দেওয়া আছে। কাঠ ও গ্লাস শিট হচ্ছে 4,30,000, পরোক্ষ কাঁচামাল 50,000, কারখানা মজুরি 90,000, বিক্রয় কর্মীর কমিশন 10,000। টোটাল পরিবর্তনশীল ব্যয় হচ্ছে 5,80,000 টাকা। এরপর স্থির ব্যয় কি? পরিবর্তনশীল ব্যয় হচ্ছে হ্রাসবৃদ্ধির সাথে সাথে পরিবর্তিত হয়, আর স্থায়ী ব্যয় হচ্ছে পরিবর্তন হয় না, এটাই হচ্ছে স্থির ব্যয়। আমাদের প্রশ্নে স্থির ব্যয়গুলো হচ্ছে ম্যাক্সিমামের ক্ষেত্রে দেখো লেখা আছে ব্র্যাকেটে স্থির, আর তারপর আমি দেখে দিচ্ছি সাধারণ অফিস খরচ, কারখানা তত্ত্বাবধায়কের বেতন, বিক্রয় কর্মীর বেতন, অবচয়, অফিস সাপ্লাইজ খরচ, এরপর আছে কারখানা উপযোগ খরচ, এগুলো হচ্ছে স্থায়ী ব্যয়। সাধারণ অফিস খরচ 1,10,000, কারখানা তত্ত্বাবধায়কের বেতন 70,000, বিক্রয় কর্মীর বেতন 60,000, অবচয় 80,000, অফিস সাপ্লাইজ খরচ 2,000, আর কারখানা উপযোগ খরচ হচ্ছে 10,000। তাহলে মোট স্থির ব্যয় হচ্ছে 3,32,000 টাকা। পরিবর্তনশীল ব্যয় 5,80,000 আর স্থির ব্যয় 3,32,000 মিলে আমরা মোট ব্যয় পেলাম 9,12,000 টাকা। খ নাম্বার শেষ। এখন আমরা দেখি গ নাম্বারে কি আছে। গ নাম্বারে মোট ব্যয় নির্ণয় করতে হবে, কিন্তু সেটার একটু কন্ডিশন দেওয়া আছে। কন্ডিশনটি হলো কি, 2017 সালে সর্বোচ্চ ক্ষমতায় উৎপাদন মারলে অনুমিত মোট ব্যয় কত হবে। অনুমিত মানে বোঝাচ্ছে যে অনুমান করে যে ব্যয়টা আমরা নির্ণয় করব। আর সর্বোচ্চ ক্ষমতা সেটা আমরা ক নাম্বারে বের করেছি 4,000 একক। তো এখন খ নাম্বারে যে প্যাটার্নে করেছি গ নাম্বারে অঙ্কটা কিন্তু সে প্যাটার্নেই করব। শুধু খ নাম্বারে হচ্ছে আমরা 2,000 এককের উপর নির্ভর করে ক্যালকুলেশন করেছিলাম, আর এখানে সর্বোচ্চ ক্ষমতা হচ্ছে 4,000 একক, সেটার উপরে আমরা হচ্ছে ব্যয়গুলো নির্ণয় করব। তো এখানে আমি তোমাকে আগে থেকে বলে দিচ্ছি তোমাদেরকে যে স্থির ব্যয় খ নাম্বারে যা যা ছিল, বা আমরা প্রথমে 2016 সালে যেগুলো বের করেছি 2017 সালেও সেগুলোই থাকবে, বা সর্বোচ্চ ক্ষমতাতেও সেগুলোই থাকবে। শুধু এখানে পরিবর্তনশীল ব্যয়গুলো একক অনুসারে চেঞ্জ হবে। তাহলে দেখতে পাচ্ছ তোমরা 2017 সালের সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা অনুমিত মোট ব্যয়, কাঠ ও গ্লাস শিট 8,60,000, পরোক্ষ কাঁচামাল 1 লাখ, কারখানা মজুরি 1,80,000, আর বিক্রয় কর্মীর কমিশন 20,000। তাহলে 4,000 এককে আমরা পরিবর্তনশীল ব্যয় পেলাম 11,60,000 টাকা, আর খ হতেই আমরা পেয়েছি স্থির ব্যয় 3,32,000। তাহলে অনুমিত মোট ব্যয় আমাদের বের হয়েছে কত? 14,92,000 টাকা। এই হচ্ছে অঙ্ক। কি অঙ্কে কিন্তু খুব বেশি ক্যালকুলেশন করা, খুব বেশি সাজানো গোছানো এগুলো কিছুই নেই। এখানে জাস্ট হচ্ছে
ব্যয়ের শ্রেণীবিভাগ থেকে যে বিভিন্ন ব্যয়ের সংজ্ঞা বৈশিষ্ট্য তোমরা পড়েছো, সেভাবে শুধু ব্যয়গুলোকে ক্লাসিফাই করা, এটাই হচ্ছে অঙ্কের মূল কনসেপ্ট। তাহলে আমরা নেক্সট অঙ্কে চলে যাই। আমাদের নেক্সট অঙ্কটি ছিল প্ল্যান অনুযায়ী ঢাকা বোর্ড 2019 সালে সৃজনশীল প্রশ্ন। ঢাকা বোর্ড 2017 চেয়ে 19 সাল আরও সহজ প্রশ্ন এসেছিল। দেখো কি আছে, নাভানা ফার্নিচারের ডিসেম্বরের বিভিন্ন ব্যয় আর খরচ দেওয়া আছে। কি কি দেওয়া আছে? প্রত্যক্ষ শ্রম, ব্যবহৃত কাঁচামাল, পরোক্ষ শ্রম, কারখানা উপযোগ খরচ, শোরুমের ভাড়া, কারখানা ব্যবস্থাপকের বেতন, সরবরাহ ট্রাকের অবচয়, বিজ্ঞাপন খরচ, বিক্রয় অফিসের বেতন, আর হচ্ছে পরোক্ষ মাল। এখানকার রিকোয়ারমেন্টগুলো হচ্ছে ক নাম্বারে নির্ণয় করতে হবে মুখ্য ব্যয়ের পরিমাণ, খ নাম্বারে কারখানা উপরি ব্যয়ের পরিমাণ, আর হচ্ছে মোট পণ্য ব্যয়ের পরিমাণ, গ নাম্বারে মোট কালীন ব্যয়ের পরিমাণ, আর নেক্সট পার্টে বের করতে হবে পণ্য ব্যয়ের উপরে কালীন ব্যয় শতকরা হার। ঠিক আছে, আমরা প্রথমেই দেখি ক নাম্বারে যে মুখ্য ব্যয়ের পরিমাণ নির্ণয় করব। মুখ্য ব্যয় মানে হচ্ছে কি প্রধান ব্যয়, অর্থাৎ একটি পণ্য উৎপাদন করার জন্য যে ব্যয়টা তোমাকে করতেই হবে, যে ব্যয় না করলে পণ্য উৎপাদন করা যাবে না, সেটাই হচ্ছে মুখ্য ব্যয়। যেমন এই নাভানা ফার্নিচার কি ফার্নিচারের একটি প্রতিষ্ঠান, তাই না? তো সে যদি একটি ফার্নিচার তৈরি করতে যায়, তার কিন্তু মাস্ট বি কাঠ লাগবে। সে যে ফার্নিচারটাই তৈরি করুক, ধরো সে একটা সোফা সেট নির্মাণ করবে, তো তার অবশ্যই কাঠ থাকতে হবে। কাঠের সাথে হচ্ছে তার সোফা সেটের যে ফোম লাগে এগুলো থাকতে হবে। এগুলো না থাকলে কিন্তু সে একটা সোফা সেট তৈরি করতে পারছে না, উৎপাদন করতে পারছে না। আর এই কাঠ দ্বারা সোফা সেটের চেয়ারটা তৈরি করার সাথে যে মজুরি প্রয়োজন, অন্যান্য যে প্রত্যক্ষ খরচগুলো প্রয়োজন, এগুলোই হচ্ছে তার মুখ্য ব্যয়। যদি আমরা ফর্মাল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি, তাহলে প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ শ্রম, এগুলো মিলেই হয় হচ্ছে মুখ্য ব্যয়। তো দেখো প্রশ্নে কি কি দেওয়া আছে মুখ্য ব্যয়। প্রত্যক্ষ শ্রম আর ব্যবহৃত কাঁচামাল। ব্যবহৃত কাঁচামাল মানেই হচ্ছে প্রত্যক্ষ কাঁচামাল, যে কাঁচামালটা ব্যবহার হয়ে গেছে সেটাই ব্যবহৃত। এই দুটি হচ্ছে আমাদের মুখ্য ব্যয়। মুখ্য ব্যয়ের পরিমাণ নির্ণয় আমরা কি পাচ্ছি? ব্যবহৃত কাঁচামাল 1,30,000 টাকা, আর প্রত্যক্ষ শ্রম হচ্ছে 80,000 টাকা, টোটাল 2,10,000। খ নম্বরে কারখানা উপরি ব্যয়ের পরিমাণ নির্ণয় করতে হবে। একটি পণ্য উৎপাদনের জন্য পরোক্ষ যে ব্যয়গুলো প্রয়োজন হয়, অর্থাৎ প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ শ্রম বা মুখ্য ব্যয় ব্যতীত যে ব্যয়গুলো প্রয়োজন হয়, সেটাই হচ্ছে কারখানা উপরি ব্যয়। তাহলে সহজ কথায় মনে রাখবে, মুখ্য ব্যয় ব্যতীত অন্যান্য যে ব্যয়গুলো পণ্য উৎপাদনের সাথে জড়িত, সেটাই হচ্ছে কারখানার উপরি ব্যয়। এখন দেখি আমাদের প্রশ্নে কি কি কারখানা উপরি ব্যয় দেওয়া আছে বৈশিষ্ট্য অনুসারে। এই যে দেখো, পরোক্ষ শ্রম, কারখানা উপযোগ খরচ, এরপর কারখানা ব্যবস্থাপকের বেতন, এরপর হচ্ছে পরোক্ষ মাল, এগুলো হচ্ছে কারখানা উপরি ব্যয়। তাহলে পরোক্ষ শ্রম হচ্ছে 20,000 টাকা, কারখানা উপযোগ খরচ 12,000, কারখানা ব্যবস্থাপকের বেতন 20,000, আর পরোক্ষ মাল 80,000। আমরা মোট কারখানা উপরি ব্যয়ের পরিমাণ নির্ণয় করলাম 1,32,000 টাকা। খ নম্বরের সেকেন্ড পার্ট কি ছিল? মোট পণ্য ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। পণ্য ব্যয়টা হচ্ছে একটি প্রতিষ্ঠানের মুখ্য ব্যয় আর কারখানা উপরি ব্যয় মিলেই পণ্য ব্যয় হয়। আর সংজ্ঞা অনুসারে যদি আমরা বলতে চাই যে পণ্য উৎপাদনের সাথে জড়িত বা ক্রয় সংক্রান্ত যে খরচ, সেগুলোই হচ্ছে কি পণ্য ব্যয়। তো পণ্য উৎপাদনের সাথে জড়িত বা ক্রয় সংক্রান্ত খরচগুলোই কি মুখ্য ব্যয়, এবং কারখানা উপরি ব্যয়ের মধ্যে যেগুলো থাকে সেগুলো নিয়েই তো এগুলো হয়ে থাকে। তো এখানে আমরা প্রশ্ন অনুসারে মুখ্য ব্যয় আর কারখানা উপরি ব্যয় যোগ করেই কিন্তু পণ্য ব্যয় নির্ণয় করতে পারবো। যেহেতু আমাদের ক নম্বরে মুখ্য ব্যয়ের পরিমাণও বের করেছি, খ নম্বরে কারখানা উপরি ব্যয়ের পরিমাণ বের করেছি, তাহলে সূত্র অনুসারে আমরা একটু সাজিয়ে নিই। মোট পণ্য ব্যয় মুখ্য ব্যয় যোগ কারখানা উপরি ব্যয়। মুখ্য ব্যয় আমরা পেয়েছিলাম 2,10,000,
আর কারখানা উপরি ব্যয় 1,32,000, মোট পণ্য ব্যয় হচ্ছে 3,42,000 টাকা। খ নাম্বার শেষ। এবার গ নাম্বারটা আমরা দেখব। গ নাম্বারে মোট কালীন ব্যয়ের পরিমাণ নির্ণয় করতে বলেছে। কালীন ব্যয় কোনগুলো সেগুলো তো অবশ্যই তোমাদের মনে আছে। বিক্রয় সংক্রান্ত প্রশাসনিক যে খরচগুলো সেগুলোই মূলত কালীন ব্যয়। আবার এটাও বলতে পারি যে ব্যয়গুলো ক্রয় সংক্রান্ত না সেগুলোও কালীন ব্যয়। কিন্তু আমরা ফর্মালি এটাই মনে রাখবো যে বিক্রয় সংক্রান্ত এবং প্রশাসনিক খরচগুলোকে কালীন ব্যয় বলে। আমি তো সংজ্ঞাটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। কালীন ব্যয় বা পিরিয়ড কস্ট হচ্ছে একটি প্রতিষ্ঠানের নির্দিষ্ট হিসাবকালের যাবতীয় প্রশাসনিক ও বিক্রয় সংক্রান্ত ব্যয়কে কালীন ব্যয় বলে। যেমন কি হতে পারে? বিজ্ঞাপন, বেতন, অফিস ভাড়া ইত্যাদি। তো দেখো এ প্রশ্নে কি কি কালীন ব্যয় আছে। প্রথমে আমরা পাচ্ছি শোরুমের ভাড়া। এই শোরুমের ভাড়াটা হচ্ছে কালীন ব্যয়, কারণ এটা বিক্রয় সংক্রান্ত। পণ্যটা আমরা কোথায় বিক্রি করব? একটা শোরুমের মাধ্যমে বিক্রি করব, তাহলে সেই শোরুমের একটা ভাড়া হবে, এটা তাহলে বিক্রয় সংক্রান্ত। এরপর সরবরাহ ট্রাকের অবচয়। সরবরাহটা কখন করব? একটা বিক্রিত পণ্য সেটার গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছে দেওয়াটাই হচ্ছে কি সরবরাহ ট্রাক, সেটার অবচয় অবশ্যই কি হবে? কালীন ব্যয়। এরপর পণ্যের জন্য যে বিজ্ঞাপন দিব, বিক্রয় অফিসের বেতন, এগুলো সবই কালীন ব্যয়ের মধ্যে যাবে। তাহলে আমরা কালীন ব্যয় কি কি পেলাম? শোরুমের ভাড়া, সরবরাহ ট্রাকের অবচয়, বিজ্ঞাপন খরচ, আর হচ্ছে বিক্রয় অফিসের বেতন। আবার একটা ছক করে নিলাম, একটি টাকার ঘর দিলেই হবে। মোট কালীন ব্যয়ের পরিমাণ নির্ণয়। শোরুমের ভাড়া হচ্ছে 8,000 টাকা, সরবরাহ ট্রাকের অবচয় 6,000, বিজ্ঞাপন খরচ 15,000, আর বিক্রয় অফিসের বেতন হচ্ছে 30,000, মোট হচ্ছে 59,000 টাকা। গ নাম্বার আরেকটি পার্ট আছে, সেটা হলো মোট পণ্য ব্যয়ের ওপর কালীন ব্যয়ের শতকরা হার নির্ণয় করতে হবে। এটা একটা গাণিতিক ক্যালকুলেশন। মোট পণ্য ব্যয় আমরা কত পেয়েছিলাম দেখি। মোট পণ্য ব্যয় পেয়েছিলাম 3,42,000। তাহলে আমরা একটু সাজিয়ে নিই এটাকে। মোট পণ্য ব্যয়ের উপর কালীন ব্যয়ের শতকরা হার, তাহলে কালীন ব্যয় বাই পণ্য ব্যয় গুণ 100। কালীন ব্যয় পেয়েছিলাম আমরা 59,000, আর পণ্য ব্যয় হচ্ছে 3,42,000। সেটাকে শতকরায় প্রকাশ করলে আমরা পাচ্ছি 17.25%। এটা দ্বারা বোঝাচ্ছে যে পণ্য ব্যয় 3,42,000 টাকার 17.25% হচ্ছে কালীন ব্যয়, যেটার অ্যামাউন্ট আসছে কত? 59,000 টাকা। মানে যদি প্রশ্ন করা হয় যে কালীন ব্যয় কত পার্সেন্ট, তাহলে কালীন ব্যয় হচ্ছে পণ্য ব্যয়ের 17.25%। এরকম অঙ্ক তোমরা আরও সামনে পাবে যে শতকরা হার দেওয়া থাকবে, শুধু একটা ক্লু দেওয়া থাকলো যে পণ্য ব্যয় দেওয়া থাকলো, সেখান থেকেই আমরা বের করতে পারবো যে পণ্য ব্যয়ের এত পার্সেন্ট কালীন ব্যয়, পণ্য ব্যয়ের এত পার্সেন্ট মুখ্য ব্যয়। এভাবে করে প্রশ্নগুলো সাজানো হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আজকে আমাদের পাঠ পরিকল্পনার দুটি প্রশ্ন সমাধান করা। সবচেয়ে সহজ, ঢাকা বোর্ডের সবচেয়ে যে সহজ দুটি প্রশ্ন সেটি নিয়ে আলোচনা করেছি। তার মানে যে সামনে কঠিন প্রশ্ন আসবে তাও না, সেখানে হয়তো একটু কঠিন টাইপের হতে পারে, কিন্তু খুব বেশি কঠিন হবে না। অঙ্কগুলো এই ক্যাটাগরির সহজভাবেই করা হয়, সহজ প্যাটার্নেরই অঙ্ক পরীক্ষায় দেওয়া হয়। যেহেতু তোমাদের প্রাক নির্বাচনী পরীক্ষা শুরু হতে যাচ্ছে, তো সে কারণে আমি আপাতত আজকের ক্লাসে কোনো হোমওয়ার্ক তোমাদেরকে দিচ্ছি না। প্রাক নির্বাচনীর পরে যখন আবার তোমাদের ক্লাসগুলো শুরু হবে তখন তোমাদেরকে হোমওয়ার্ক দিব। আর ওই পরীক্ষার পরেও যে ক্লাসগুলো হবে সেখানে আমরা এই ব্যয় আর ব্যয়ের শ্রেণী বিভাগের উপরেই ক্লাস নিব, কারণ এখানে কমপক্ষে আরও 3-4টি ক্লাস নিলে এই চ্যাপ্টারটা আমরা শেষ করতে পারবো। এখানে অনেক হিউজ পরিমাণে অঙ্ক আছে। তো প্রত্যেকে খুব ভালো মতো তোমাদের প্রি টেস্ট পরীক্ষার প্রস্তুতি নাও।
সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই দোয়া করি। আর সকলে প্রাক নির্বাচনী পরীক্ষাটা খুব ভালো মতো সম্পন্ন করতে পারো এই কামনাই তোমাদের জন্য করছি। আর যেটা প্রথমেই তোমাদেরকে শুভকামনা জানানো ছিল, নতুন ইংরেজি নববর্ষ 2021, এটার শুভকামনা তোমাদের সবার প্রতি রইল এবং ফুলের শুভেচ্ছা রইল। তো সকলে ভালো থাকো এই দোয়া করছি। আজকের মতো এখানে ক্লাসটি শেষ করছি। আল্লাহ হাফেজ।